ঠিক আছে তো? আচ্ছা আমরা তো বেসিক্যালি আমরা এখন মূলত যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে কেমিক্যাল কাইনেটিক্স যে পার্টটা সেটাকে আমরা একটু রিভাইজ করিয়ে দিচ্ছি। যেখানে মূল যে এমপ্যাসিস দিচ্ছি সেখানে কিছু নিউমেরিক্যাল প্রবলেম মূলত আলোচনা করছি। আমরা কেমিক্যাল কাইনেটিক্স অলরেডি পড়িয়েছি বা যারা এমএসসি তারা কেমিক্যাল কাইনেটিক্স অলরেডি পড়েছো, কিন্তু নেট বা এই ধরনের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, জ্যাম, হ্যাঁ, গেট, হ্যাঁ, যে পরীক্ষায় তুমি দাও না কেন কেমিক্যাল কাইনেটিক্স একটা ইম্পর্টেন্ট পার্ট। তো সেই কেমিক্যাল কাইনেটিক্সটা আমরা খুব কুইকলি সামারাইজ করিয়ে দিচ্ছি। সামারাইজ করিয়ে দিয়ে সেখানে মূলত যে জায়গাটা এমফ্যাসিস দিচ্ছি সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেমস গুলোকে করার চেষ্টা করছি আর কি। ঠিক আছে? এটা ব্যাপার। তাহলে আজকে আমাদের সেই সিরিজের থার্ড লেকচার। আমরা প্রথম লেকচারে বেসিক যে কনসেপ্ট অফ কেমিক্যাল কাইনেটিক্স সেখান থেকে ডিফারেন্স আর রেট ল, হ্যাঁ, অর্ডার, মলিকুলারিটি, রেট কনস্ট্যান্ট, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশন, এক্সটেন্ট অফ রিঅ্যাকশন ইত্যাদি আলোচনা করেছিলাম। সেকেন্ড লেকচার আমরা মূলত ইন্টিগ্রেটেড রেট ল নিয়ে কথাবার্তা বলেছি। তাহলে আজকে থার্ড লেকচার মানে কি আলোচনা করতে চাইছে, মানে অনেকে আছে হয়তো যারা সব ক্লাস খুব রেগুলারলি করছো না, তাদের জন্য অ্যাকচুয়ালি বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কি করেছি একটুখানি দেখে নিই। হোয়াট উই হ্যাভ ডিসকাসড সো ফার। এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, যেটা বলছিলাম, হোয়াট উই হ্যাভ ডিসকাস সো ফার। আমার প্রথমে হচ্ছে ওই ইন্ট্রোডাকশন, ডিফারেন্সিয়াল রেট ল, রেট কনস্ট্যান্ট, অর্ডার, মলিকুলারিটি, অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশন ইত্যাদি নিয়ে আমি প্রথম লেকচার আলোচনা করেছিলাম। সেকেন্ড লেকচারে ইন্টিগ্রেটেড রেট ল ফর সিম্পল রিঅ্যাকশনস এইগুলিকে নিয়ে আমরা আলোচনা করেছি এখন পর্যন্ত। ঠিক আছে? তাহলে আজকে আমি যেটা আলোচনা করব, আজকে দুটো জিনিস আলোচনা করা যেতে পারতো। একটা হচ্ছে যে যেমন সিম্পল রিঅ্যাকশনস গুলোকে নিয়ে আলোচনা করেছি, কমপ্লেক্স রিঅ্যাকশনস গুলোকে নিয়ে আলোচনা করতে পারতাম। অথবা যেটা আমার অনেক বইতে থাকে যে সিম্পল রিঅ্যাকশন গুলো করে ফেলার পরে যেখানে অর্ডার আর মানে মলিকুলারিটি ঠিক নয়, অর্ডার এবং রেট কনস্ট্যান্ট যেগুলো বলা হয়েছে, সেই অর্ডার বা রেট কনস্ট্যান্ট গুলো তুমি অ্যাকচুয়ালি কেমন করে বের করতে পারো আরকি। তাহলে সেইগুলো আমাদের একটু দরকার। তাহলে what you want to discuss today, discuss today সেটা হচ্ছে experimental determination of experimental determination of order of a reaction. রাইট? experimental determination of order of a reaction. ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি বলে নিই যে আমি যদিও বলছি experimental determination of order of a reaction এইটা, এবারে যখন ল্যাবরেটরিতে তুমি কাজ করবে না যে তখন যে শুধুমাত্র অর্ডার বের করতে হয় সেরকম নয়। তার সঙ্গে, সঙ্গে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস বের করতে হয় সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। মানে অর্ডার অফ এ রিঅ্যাকশন সেখান থেকে তোমার এট দ্য সেম টাইম তুমি এইটাও করতে পারবে, ডিটারমিনেশন অফ রেট কনস্ট্যান্ট অর
স্পেসিফিক রেট অফ এ রিঅ্যাকশন এইটা। আবার ঘুরিয়ে তুমি জাস্ট হাফ লাইফ টাইম খুব ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি মূলত ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ডিটারমিনেন্ট হাফ লাইফ টাইম। মানে হাফ লাইফ টাইমটা সবার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখবে এর একটা মানে পার্টিকুলারলি রিঅ্যাক্টিভ ডিকে বা ইত্যাদির ক্ষেত্রে তার একটা আলাদা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে আরকি। তাহলে দেখবে আমি যখন অর্ডার অফ দ্য রিঅ্যাকশনস করব তখন সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে যদি কখনো অর্ডার জানা থাকে তখন সেখান থেকে রেট কনস্ট্যান্ট অথবা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে কেমন করে হাফ লাইফ টাইম বের করে নেওয়া যায় সেইসব জিনিসগুলোকে নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলোচনাটা হবে। তাহলে আজকে এই পার্টটাকে আমরা একটুখানি ডিসকাস করতে চাইছি। আমরা এই ঘন্টাখানেকের মতো ঘন্টাখানেক বা তার থেকে একটু বেশি সময় আমরা দেব। হুম? মানে যত বেশি সময় দেয়া যাবে তত বেশি নিউমেরিক্যাল প্রবলেম করা যাবে। তোমরা প্রবলেম গুলোকে কেমন করে করা হচ্ছে, পার্টিকুলারলি প্রিভিয়াস ইয়ার্স এ পড়েছে বা কম্পিটিটিভ এক্সাম এ পড়েছে সেইগুলো মূলত তোমরা কনসেনট্রেট করবে। আর আমরা ওই একেক দিনে একেকটা চ্যাপ্টার জাস্ট করে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা বইয়ের হেল্প নিয়ে তোমাদের আরো কিছু প্রবলেম কিন্তু নিজেদেরকে করে নিতে বলছি। এখানে তো সব প্রবলেম করে দেওয়া সম্ভব নয়। আমরা যতটা পারছি করছি। তারপরে তোমরা নিজেরা একটুখানি 10 ইয়ার্স এ যে ধরনের প্রবলেম পড়েছে বা তোমার জ্যামে যে ধরনের প্রবলেম পড়েছে, নেটে যে প্রবলেম পড়েছে, কেটে যে প্রবলেম পড়েছে সেইগুলো তারপর দেখতে থাকবে। দেখবে তুমি সেই প্রবলেম গুলোকে করতে পারছো। আচ্ছা এবারে এই দেখো আমি এখানে যেটা করছি একটুখানি পিপিটি ইউজ করছি। তাতে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আগের দিন যেন খুব ব্রিফলি সামারাইজ করছিলাম, আজকে একটু ইলাবোরেটলি সামারাইজ করছি। এই জিনিসগুলো সব তোমার জানা আছে। তো এক্সপেরিমেন্টালি যখন অর্ডার বের করবে, সেই অর্ডার বের করার স্ট্যান্ডার্ড ৪ টে মেথড আছে। প্রথমটা হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল, মেথড অফ হাফ লাইফ টাইম আর মেথড অফ আইসোলেশন অর ফ্লাডিং। আর এই ৪ টে মেথডের মধ্যে ১ নম্বর এবং ৩ নম্বর এই দুটো মেথড থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম অনেক বেশি পড়ে। হ্যাঁ? ২ নম্বর থেকে নিউমেরিক্যাল প্রবলেম বা ২ নম্বর মেথডটা এখন দেখবে ওটাকে মেথড বলে, ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলে। এই মেথডটা যে খুব বেশি ব্যবহার করা হয় সেরকম নয়। লাস্ট মেথডটার ইম্পোর্টেন্স আছে কিন্তু এখান থেকে তেমন নিউমেরিক্যাল প্রবলেম খুব বেশি করার স্কোপ থাকে না। ১, ২, ৩ ৩ টে থেকে নিউমেরিক্যাল প্রবলেম করার সুযোগ থাকে। ২ নম্বরটা অতটা ইম্পোর্টেন্ট নয়। কিন্তু ১ নম্বর এবং ৩ নম্বর খুব ইম্পোর্টেন্ট। আমরা সেগুলো দেখব। তাহলে ১ম এ ১ নম্বরটা চলে আসা যাক। মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল। দেখো, আমি যখন সিম্পল এরকম একটা রিঅ্যাকশন এর কথা বলছি A থেকে B হচ্ছে, তার রেট ল টাকে এইরকম ভাবে লিখতে পারা যায় তুমি জানো V ইকুয়াল টু মাইনাস dC/dt ইকুয়াল টু K C টু দি পাওয়ার n। এখানে সিটা হচ্ছে যে, যে মুহূর্তে আমি রেটটাকে লিখছি সেই মুহূর্তে রিঅ্যাক্ট্যান্ট এ তার কনসেন্ট্রেশন হচ্ছে সি। আর এনটা হচ্ছে অর্ডার। ঠিক আছে? আর এবারে আমি যদি লগ নিই তাহলে ln v ইকুয়াল টু হয়ে গেল কত? ln k প্লাস n ln c। এবারে y অ্যাক্সিস বরাবর ln v, x অ্যাক্সিস বরাবর ln c আমি প্লট করলাম। তাহলে দেখো এটা একটা স্ট্রেট লাইন দিচ্ছে। যে স্ট্রেট লাইনের ইন্টারসেপ্ট হচ্ছে ln k আর স্লোপ হয়ে যাচ্ছে তোমার n। ঠিক আছে? আ আসছে লাস্ট বারের মতো একবার জয়েন করি। হ্যাঁ, এটা। তাহলে এবারে দেখো তুমি যখন ln v ভার্সাস ln c প্লট করছো একটা স্ট্রেট লাইন পাচ্ছ যার স্লোপ থেকে দেখো অর্ডারটাকে বের করে ফেলতে পারছো। আজ এবারে ব্যাপারটা যেটা হচ্ছে এই যে ln p ভার্সাস ln c এই প্লটটাকে যদি তুমি করতে চাও তাহলে দেখো কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন এ কিন্তু তোমার ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন জানতে হবে। তবে তোমার প্লটটা অন্তত ৫-৬ টা পয়েন্ট তো লাগবেই। তাহলে ল্যাবরেটরিতে যখন কাজটাকে তুমি করবে তখন কিন্তু কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন এ ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন তোমাকে জানতে হবে। আচ্ছা এইগুলো ঠিক আছে ল্যাবরেটরিতে করার জন্যে তুমি ১ টা ২ টো ডেটার উপরে ভরসা করো না। কতকগুলো ডেটা লাগবে। ল্যাবরেটরিতে সত্যি, সত্যিই তোমাকে কতকগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন এ ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন বের করে ln v ভার্সাস ln c প্লট করে একটা স্ট্রেইট লাইন পাবে। যার ইন্টারসেপ্ট থেকে দেখো তুমি ln k বা রেট কনস্ট্যান্ট টাকে পেয়ে যাচ্ছ। আর স্লোপ থেকে তুমি কিন্তু অর্ডার অফ দ্য রিঅ্যাকশনস পেয়ে যাচ্ছ। আমি যদিও বললাম যে আমার এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিঅ্যাকশন সেটা নিয়ে ডিসকাস করছি। কিন্তু দেখবে সেখানে তুমি পাশাপাশি ওই রেট কনস্ট্যান্ট বা কখনো, কখনো হাফ লাইফ টাইম লাগলে হাফ লাইফ টাইম এগুলোকে কিন্তু বের করে ফেলতে পারবে। আর এবারে নিউমেরিক্যাল প্রবলেম যখন তোমাকে করতে দেয় মানে পরীক্ষাতে, তখন কিন্তু এরকম এই গ্রাফ পেপার-টেপার এসব দেয় না। হ্যাঁ? তার বদলে প্রবলেমগুলো এমনভাবে করে যে ২ টো ডিফারেন্ট কনসেন্ট্রেশন এর ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন তোমাকে বলে দেবে। সেইখান থেকে অর্ডারটাকে বের করতে বলে। মানে দেখো এই যে ইকুয়েশনটা তুমি লিখেছ
ln v ইকুয়াল টু ln k প্লাস ln c, এই যে ইকুয়েশনটা এইটা, এবারে এইখানে যখন কনসেন্ট্রেশনটা C1 তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন যদি V1 হয়, তাহলে তুমি লিখতে পারো ln V1 ইকুয়াল টু ln k প্লাস n ln C1। যখন কনসেন্ট্রেশন C2 তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন যদি V2 হয়, তাহলে ln V2 ইকুয়াল টু ln k প্লাস n ln C2। এই দুটো ইকুয়েশন থেকে তুমি দেখো জাস্ট সিম্পলি যদি বিয়োগ করে দাও, এই যে ৩ নম্বর ইকুয়েশন মাইনাস ৪ নম্বর ইকুয়েশন যদি বিয়োগ করে দাও, তাহলে বাঁ দিকটা হয়ে গেল ln V1 মাইনাস ln V2, আর ডান দিকটা হয়ে গেল n ইনটু ln C1 মাইনাস ln C2। আর ln V1 বাই মাইনাস ln V2 মানে হচ্ছে ln V1 বাই V2, আর ln C1 মাইনাস ln C2 মানে হচ্ছে ln C1 বাই C2। তো সেখান থেকে অর্ডারটাকে বের করে ফেললে n ইকুয়াল টু ln V1 বাই V2 বাই ln C1 বাই C2। আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি আমি বলে নিই, দাঁড়াও। সরি, সরি। এখানে একটা ইম্পোর্টেন্ট জিনিস দেখো, তুমি যেটা করছো কি, মানে এটা করার জন্য যেটা করছো তুমি ইকুয়েশন 3 মাইনাস ইকুয়েশন 4 করছো তো? তো কি দাঁড়াচ্ছে দেখো, প্রথমে ln V1 মাইনাস, অনেক বইয়ে এইভাবে লেখা থাকে বলে বলছি আমি, এটা n ln C1 মাইনাস ln C2। তো সেখান থেকে n টাকে অনেক সময় ln V1 মাইনাস ln V2 বাই ln C1 মাইনাস ln C2 এরকম ভাবে লেখা থাকে। আচ্ছা, আমি কিন্তু এর থেকে বেশি পছন্দ করি হচ্ছে এইটা। দুটো একই জিনিস, কিন্তু এইটা বেশি পছন্দ করছি, যেটা দেখো আমি এখানে লিখেছি। এটা কেন? কারণটা কি হয়, অনেক সময় কি জানো তো, এই ধরো ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনস গুলোকে যদি দুটো ডিফারেন্ট ইউনিটে থাকে, এবার তুমি তো লগের ভেতরে যে ভ্যালুটা বসাবে সেটা তো শুধু রিয়েল নাম্বারটা বসাবে, কোনো ইউনিট টিউনিট তো বসাতে পারবে না। এবারে হয়তো একটা ভেলোসিটি দেখা গেল সেকেন্ড ইনভার্সে আছে, একটা ভেলোসিটি হচ্ছে তোমার মিনিট ইনভার্সে আছে। তখন তারা যে সেম ইউনিটে করতে হবে সেটা তোমার মাথা থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু যদি ln V1 বাই V2 করো এবং V1 V2 কে উইথ মানে তার টোটাল ইউনিট সমেত বসাও, তাহলে যেমন নাম্বার ক্যালকুলেশন হয় তেমন ইউনিটে ক্যালকুলেশন হয়ে এই ভেতরের পার্টটা ইউনিটলেস হয়ে যেতে হবে। তাহলে V1 বাই V2 এই রেশিও ফর্মে বা C1 বাই C2 এই রেশিও ফর্মে যদি তুমি লেখো, তাহলে ওটা ইউনিটলেস হবে, তুমি নেসেসারিলি দেখতে পাবে। ঠিক আছে? তাহলে আমরা এই যখন করেছিলাম, যখন ধরো এই যে এর আগের ইকুয়েশনেই যখন তুমি ধরো এই ln v ইকুয়াল টু ln k প্লাস n ln c এই ধরনের জিনিসপত্র যখন তুমি লিখছো, তখন কিন্তু সবসময় তোমাকে মাথায় রাখতে হচ্ছে যে যখন লগ নিয়ে ফেলছো, এইখানে কিন্তু ভি বাই সামথিং থাকবে যে বেসিক্যালি ভি এর ইউনিট কেটে নেবে, কে বাই সামথিং থাকবে যে কে এর ইউনিটটাকে কেটে দেবে, সি বাই সামথিং থাকবে যে তার ইউনিটটাকে কেটে দেবে। ঠিক আছে? এইটা। এগুলো এখানে এক্সপ্লিসিটলি লেখা হচ্ছে না। মানে বেসিক্যালি ইউনিটটাকে কাটার জন্যে তোমার নিউমেরিক্যাল ভ্যালুটাকে 1 নেব, কিন্তু ইউনিটটা ওই ইউনিটই নেব। ধরো হয়তো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এর ক্ষেত্রে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স। তার মানে এটা থাকবে ln v বাই 1 সেকেন্ড ইনভার্স। সরি, ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন, সরি, মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে যেটা থাকবে ln v বাই 1 মোল পার লিটার পার সেকেন্ড। বা রেট কনস্ট্যান্ট ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স, তাহলে ln k বাই 1 সেকেন্ড ইনভার্স। বা ধরো কনসেন্ট্রেশন ইউনিট হয়তো মোল পার লিটার, তোমাকে লিখতে হবে ln c বাই 1 মোল পার লিটার। তবে এটা ইউনিটলেস হয়ে যাবে। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি করা উচিত। সেটা অনেক সময় রিগোরাসলি লেখা হয় না। কিন্তু এই নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তুমি সমস্যায় পড়ে যেতে পারো। সমস্যায় পড়ে যেতে পারো বলে তুমি যেটা করবে যে ওই এইরকম ভাবে না লিখে, এই যে n ইকুয়াল টু ln v1 মাইনাস ln v2 বাই ln c1 মাইনাস ln c2 এইরকম ভাবে না লিখে তার বদলে লিখবে ln v1 বাই v2 বাই ln c1 বাই c2, যেটা আমি এখানে উল্লেখ করেছি। তার মানে C1 কনসেন্ট্রেশন এর ভেলোসিটি যদি V1 হয়, C2 কনসেন্ট্রেশন এর ভেলোসিটি V2 হয়, তাহলে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন তুমি এই ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে এইখানে এই যে ইকুয়েশনটা, ইকুয়েশন 3.5 সেটাও যদি ঠিক, ঠিক হতে হয়, মানে সেইখান থেকেও যদি অর্ডারটাকে বের করতে হয়, মানে আগেরটা তো তোমায় বললামই যে অনেকগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন এ ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনস লাগবে। এবারে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তুমি দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন এ ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনস তোমায় দিয়ে দিল। আর এবারে কথাটা হচ্ছে, যদি এক্সপেরিমেন্টালি যদি সত্যি, সত্যি কোন একটা কনসেন্ট্রেশন এর ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন বের করতে হয়, তুমি কি করে বের করবে? দেখো, যেটা নরমালি সব ক্ষেত্রেই করতে হয় যে কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন এ, ধরো এই পার্টিকুলার কেসে রিঅ্যাকট্যান্ট এর কনসেন্ট্রেশন টা তুমি মেপে ফেললে। ধরো টাইমটা T1, T2, T3 ইত্যাদি কতগুলো ডিফারেন্ট টাইমে তুমি জাস্ট আ আ কতগুলো ডিফারেন্ট টাইমে, সরি, ভেলোসিটি অফ দ্য বলছি, সরি। মানে কতগুলো ডিফারেন্ট টাইমে রিঅ্যাকট্যান্ট এর কনসেন্ট্রেশন গুলো তুমি মেপে ফেললে। হ্যাঁ? মানে এটা তোমার ল্যাবরেটরিতে যখন এক্সপেরিমেন্ট করেছো তখন দেখবে
এবার এস্টার হাইড্রোলিসিস তুমি কনসিডার করছো, সেখানে রিঅ্যাকশন স্টার্ট হলো। এবার ওইখান থেকে একটা সার্টেন টাইম ইন্টারভালে কিছুটা পোরশন করে নিয়ে ধর 2 ml করে নিয়ে তুমি যেটা করলে একটা আইস কোল্ড ওয়াটার, সেখানে তুমি জাস্ট দিলে, দিয়ে ফেরত ইন্ডিকেটর দিয়ে তুমি এনএই দিয়ে টাইট্রেট করলে। তার মানে তুমি ধরে নিচ্ছ যে মুহূর্তে ওটা ওই আইস কোল্ড ওয়াটারে তুমি জাস্ট ট্রান্সফার করলে তখন রিঅ্যাকশনটা সিজ হয়ে গেল। আর সেই মতো করে তুমি জাস্ট কতগুলো ডিফারেন্ট কনসেনট্রেশন এ কখনো রিঅ্যাক্টর কখনো প্রোডাক্টের কনসেনট্রেশন তুমি জাস্ট মেপে ফেলতে পারছো। এবার কনসেনট্রেশন ভার্সাস টাইম তুমি প্লট করবে। কনসেনট্রেশন ভার্সাস টাইম প্লট করলে এরকম একটা ছবি হবে। রিঅ্যাক্ট্যান্টের কনসেনট্রেশন যদি ইউজুয়ালি সেটা কমবে। এবারে কি অর্ডার রিঅ্যাকশন তার মতো করে কেমন করে কমবে সেটা ঠিক হবে। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে একরকম, জিরো অর্ডারের ক্ষেত্রে একরকম, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে একরকম, ইত্যাদি, ইত্যাদি। এইটা। তো এরকম একটা তুমি ছবি পেলে। আর এবার তুমি কি করবে না কোনো একটা পার্টিকুলার টাইমে তুমি তুমি এখানে বলে নি। তুমি এবারে কি করলে? এবারে দেখো এখানে সরি। তুমি এবারে ধরো যেকোনো একটা পার্টিকুলার পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট টানলে। ধরো এখানে একটা তুমি একটা ট্যানজেন্ট টানলাম। ঠিক আছে? ট্যানজেন্ট টানলাম। ট্যানজেন্টটা কত হবে? ডিসি হয়ে যাবে। কোথায় না কোনো একটা পার্টিকুলার পয়েন্টে টাইম ধরলে এক কথা টি1 মানে টি টাইমে আর কনসেন্ট্রেশন পাবে সি টাইমে। মানে এইটা এই পার্টিকুলার পয়েন্ট ধর এই কনসেন্ট্রেশন আমি কথার কথা বলছি। তো এই কনসেন্ট্রেশনটা তোমার সি প্রাইম হয়। এই টাইমটা যদি টি প্রাইম হয় তাহলে তুমি ডিসিটি টা ক্যালকুলেট করছো ধরে নাও যখন কনসেন্ট্রেশনটা সি ইকুয়াল টু সি প্রাইম এইটা। আচ্ছা এর এবারে মাইনাস করে নাও তাহলে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাক্টর এখান থেকে হয়ে যাবে কত? মাইনাস ডিসি ডিটি কখন? না যখন কনসেন্ট্রেশনটা তোমার বেসিক্যালি সি প্রাইমের সঙ্গে সমান। তার মানে কি হচ্ছে দেখো যে তোমাকে এইটা করতেই হচ্ছে মানে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লট করতেই হচ্ছে। কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্লট করার পরে তুমি জাস্ট যেকোনো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন তুমি একটা ট্যানজেন্ট টানো। ট্যানজেন্ট টানলে সেটা হচ্ছে তোমার ডিসিডিটি দিচ্ছে। ট্যানজেন্টের স্লোপটা হচ্ছে ডিসিডিটি দিচ্ছে। বা ট্যানজেন্ট টানলে ট্যানজেন্টের স্লোপটা হচ্ছে ডিসিডিটি দিচ্ছে। আর ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন বাই ডেফিনিশন কি এখানে লেখা হয়েছে? এটা হচ্ছে মাইনাস ডিসিডিটি। তার মানে যেটা তুমি পেলে স্লোপটা তার নেগেটিভ করে দাও। নেগেটিভ করে দিলে তুমি ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনটাকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা এবারে আমার কিন্তু লাগবে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের ভেলোসিটি। তাহলে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের ভেলোসিটিকে তুমি বের করতে চাই, হ্যাঁ? তাহলে কেমন করে অ্যাকচুয়ালি দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন চুজ করবে সেটা একটা ব্যাপার। আচ্ছা ইউজুয়ালি দুটো ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। ১ম যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে এরকম যে তুমি দুটো ডিফারেন্ট রান করো। মানে দুটো ডিফারেন্ট রান মানে এখানে দেখো তাহলে বুঝতে পারবে। ধরো তুমি ধরো এই এস্টার হাইড্রোলিসিস তুমি কনসিডার করছো। তাহলে রিঅ্যাকট্যান্টের মানে দুটো ডিফারেন্ট রান মানে তুমি দুটো আলাদা কনিক্যাল ফ্লাক্সে দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকশন থেকে তুমি স্টার্ট করছো। ধরো লেটস সে তুমি যেটা করলে যে প্রথমটার জন্য C01 এই ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে স্টার্ট করলে। আরেকটা রানে তুমি C02 সেই ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে স্টার্ট করলে। তার মানে দুটো ডিফারেন্ট রান করা হচ্ছে যেখানে তোমার মেইন যে রিঅ্যাকট্যান্ট যেটা যার দিকেটা তুমি অ্যাকচুয়ালি কনসিডার করছো তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন দুটো তুমি আলাদা নিচ্ছ। ঠিক আছে? তাহলে প্রথম ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা যদি C01 হয় এবার আর পরেরটা যদি C02 হয়, এবারে যেমন হয় দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন যেমন ধরো প্রথম রানটার জন্য ঠিক এরকম একটা ছবি তুমি পাবে সি ভার্সেস টি প্লট। সেকেন্ডটার জন্য একটা সি ভার্সেস টি প্লট পাবে। এটা একটা সি ভার্সেস টি প্লট হয়েছে, এটা একটা সি ভার্সেস টি প্লট হয়েছে। আর এবারে মজাটা হচ্ছে যে তুমি এখানে ট্যানজেন্টটা টানছো কোথায়? না যখন টাইমটা টেন্ডস টু 0 অর্থাৎ প্রায় ইনিশিয়াল টাইমে তুমি অ্যাকচুয়ালি ট্যানজেন্টটাকে টানছো। ট্যানজেন্টটা টানলে তার স্লোপটা হয়ে যাচ্ছে ডিসিডিটি। কোথায় না সি ইকুয়াল টু C0 C01। এবার এইখান থেকে তুমি এবারে কি করবে? না এইখান থেকে তুমি এবারে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনটাকে বের করে নেবে তার নেগেটিভটাকে করে নিয়ে। ঠিক একই রকম ভাবে যখন সি ইকুয়াল টু C02 অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা C02 তখন আবার এখানে একটা ট্যানজেন্ট টানলে তার স্লোপ বের করলে, বের করে সেখান থেকে ভেলোসিটিটা তুমি পেয়ে গেলে। তারপরে তুমি কি করছো? এই যে ফর্মুলাটা আছে তোমার এই যে অর্ডারটা হচ্ছে ln V1/V2 ln C01/C02 এই ফর্মুলা তুমি বসিয়ে দিলে। তাহলে কি হলো দেখো এই পার্টিকুলার অ্যাপ্রোচে যেটা করলাম দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে তুমি স্টার্ট করে দুটো ডিফারেন্ট রান পেলে। তারপরে দুজনের ক্ষেত্রেই যখন টাইমটা টেন্ডস টু 0 অর্থাৎ প্রায় ইনিশিয়াল টাইমে তুমি অ্যাকচুয়ালি ট্যানজেন্টটাকে টানছো তার স্লোপ বের করছো সেখান থেকে ভেলোসিটি বের করছো।
প্রথমটার একটা ভেলোসিটি বেরোলো, সেকেন্ডটার একটা ভেলোসিটি বেরোলো, এটা। এবারে তারপরে যেটা তুমি করছো, ওই ফর্মুলায় বসিয়ে দিলে n ইকুয়াল টু ln v1 বাই v2 বাই ln c1 বাই c2। আচ্ছা, এবারে এই যে পার্টিকুলার পার্টিকুলার ওয়েতে তুমি অর্ডার অফ দ্য রিয়াকশন বের করতে পারলে একে বলা হয় অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। তাহলে এই যে অর্ডারটা, সেটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। আচ্ছা, এবারে এখানে যেহেতু আমি মানে স্লোপটাকে মাপছি বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশনকে ডিটারমাইন করছি যখন টাইমটা টেন্ডস টু জিরো, অর্থাৎ ইনিশিয়াল টাইমের কাছে, ধরো রিয়াকশনটা যদি অটো ক্যাটালাইটিক হয় বা ইনহিবিশন হয় বা রিয়াকশনের নেচারটা যদি ডিউরিং দ্য কোর্স অফ রিয়াকশন চেঞ্জ হয়, তার কোনো এফেক্ট কিন্তু এই অর্ডারে থাকবে না। সবটা তো তুমি ইনিশিয়ালি করছো। অর্থাৎ যে প্রোডাক্টটা তৈরি হলো, সেই প্রোডাক্টটা যদি রিয়াকশনটাকে অটো ক্যাটালাইজ করে, যদি সেই রিয়াকশন, সেই প্রোডাক্টটা যদি রিয়াকশনটাকে ইনহিবিট করে বা অন্য রকমের কোনো কমপ্লিকেশন তৈরি হয় আর কি, তার এফেক্টটা কিন্তু এখানে থাকবে না। সেই জন্য এটাকে বলা হবে ট্রু অর্ডার। তাহলে দেখো, তাহলে দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন দিয়ে তুমি স্টার্ট করলে, করে টাইম যখন টেন্ডস টু জিরো, অর্থাৎ ইনিশিয়ালি তুমি জাস্ট স্লোপ ক্যালকুলেট করে সেখান থেকে ভেলোসিটি বের করলে, সেখান থেকে অর্ডার বের করলে, তাহলে এই অর্ডারটাকে বলা হবে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। হ্যাঁ, বা একে বলা হবে তোমার ট্রু অর্ডার। আচ্ছা, অল্টারনেটিভলি এটা করা যেতে পারে। অল্টারনেটিভলি দেখো, আমি একটা সিঙ্গেল রান করলাম, সিঙ্গেল রানে দুটো ডিফারেন্ট টাইম মানে দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন। টাইম যখন t1 তখন কনসেন্ট্রেশন c1, সেখানে তুমি ট্যানজেন্ট টেনে তার স্টোপ থেকে ভেলোসিটি বের করলে। আর যখন টাইম t2 অন্য একটা টাইম যখন কনসেন্ট্রেশন c2, সেখানে তুমি ট্যানজেন্ট টেনে স্লোপ বের করে সেখান থেকে ভেলোসিটি বের করলে। করে আবার এই ফর্মুলায় বসালে n ইকুয়াল টু ln v1 বাই v2 বাই ln c1 বাই c2, এই ফর্মুলা তুমি বসিয়ে দিলে। তো সেখান থেকে যে অর্ডারটা পাবে, সেই অর্ডারটাকে বলা হবে অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম। তার কারণ এক্ষেত্রে দেখো টাইমটা অ্যাকচুয়ালি ভ্যারি করছে। তাহলে আগেরটা ছিল অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, এই পার্টিকুলার কেসে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, আর এই পার্টিকুলার কেসে হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম আর অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন কি এক্স্যাক্টলি একই? উত্তর হচ্ছে না। দেখা যায় যে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন এবং অর্ডার উইথ টু টাইম মোস্ট অফ দ্য রিঅ্যাকশনের ক্ষেত্রে এক হলেও, অটো ক্যাটালাইটিক বা ইনহিবিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা হয়ে যেতে পারে। আমরা সেটা আসছি, দেখব যে অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম ইজ লেস দ্যান অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। আর ইনহিবিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে যে অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে এনটি লেস দ্যান এনসি, ইনহিবিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে এনটি গ্রেটার দ্যান এনসি। আর এবারে এনসি এবং এনটি যে আলাদা হয়, সেটা একটা এক্সাম্পলে বলেছি। থার্মাল ডিকম্পোজিশন অফ অ্যাসিটালডিহাইড, সেখানে এনসি 3/2 কিন্তু এনটি হচ্ছে 2 বেরোয়। হ্যাঁ? এটাকে মাথায় রাখবে। আচ্ছা, এবারে আমি এটা বোঝার চেষ্টা করি যে অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কেন এনটিটা লেস দ্যান এনসি, আর ইনহিবিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কেন এনটিটা গ্রেটার দ্যান এনসি। আচ্ছা, ১ম একটা জিনিস দেখো যে এই ১ নম্বর যদি ইন অ্যাবসেন্স অফ এনি অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন রিঅ্যাকশন কনসেন্ট্রেশন এর টাইমের সঙ্গে, সঙ্গে কেমন করে ভ্যারি করছে সেটা হয়। তো অটো ক্যাটালাইটিক রিঅ্যাকশন এর ক্ষেত্রে কিন্তু ওই ২ নম্বর অর্থাৎ র‍্যাপিডলি ডিকে করবে। আর ইনহিবিশন রিঅ্যাকশন এর ক্ষেত্রে কিন্তু স্লোলি ডিকে করবে। তুমি জানো যে অটো ক্যাটালিসিস যদি হয় রিঅ্যাকশন এর রেটটা বেড়ে যায়। আর ইনহিবিশন হলে রিঅ্যাকশন এর রেটটা কমে যায়। অর্থাৎ কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম যখন তুমি প্লট করছো, ১ নম্বরটা যদি নরমাল সিচুয়েশন এ হয়, ২ নম্বর হচ্ছে অটো ক্যাটালিসিস এর জন্য এবং ৩ নম্বরটা হচ্ছে তোমার ইনহিবিশন এর জন্য। আচ্ছা, এবারে দেখো আমি যেটা করছি যে ধরো যদি কোনো অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন না থাকে, তাহলে তুমি এইভাবে লিখতে পারছো যে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন যেটা মানে আচ্ছা, যদি অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন না থাকে তখন এনসি আর এনটি বেসিক্যালি একই। সেই জন্যে ভেলোসিটিটা তো সি টু দি পাওয়ার এনসির সঙ্গে প্রপোর্শনাল হবে। আর ইনিশিয়াল ভেলোসিটিটা, মানে এটা আমি বলছি যে এক লাইন লিখে দিই। মানে এটা ধরো ব্যাপারটা যে এমনি তো ইনিশিয়ালি ভেলোসিটি তুমি কি লিখবে? কে ইনটু c0 টু দি পাওয়ার এনসি। আর একটা সার্টেন টাইমে ভেলোসিটি তুমি কি লিখবে? কে, ওই মুহূর্তে কনসেন্ট্রেশন যদি পাল্টে যায় c টু দি পাওয়ার এনসি। কখন না অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন যখন নেয় তখন এনটি আর এনসি সমান। হ্যাঁ? সেখানে তুমি এইরকম ভাবে লিখতে পারছো। তাহলে এখানে v/v0 করলে কি দাঁড়াচ্ছে? c/c0 টু দি পাওয়ার এনসি। আর এবারে অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন যদি থাকে, তাহলে কি হবে? তখন যেটা হবে যে এই v0 টা, সেটা হচ্ছে কে c0 টু দি পাওয়ার এনসি ও যা, কে c0 টু দি পাওয়ার এনটি ও তাই। দুটোর মধ্যে কোনো তফাৎ থাকছে না। কারণ ইনিশিয়ালি
তোমার কনসেন্ট্রেশন মানে অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন এফেক্টটা শুরুতে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু একটা সার্টেন টাইমের পরে ভেলোসিটিটা পাল্টে গিয়ে এটা হয়ে যাবে কে সি টু দি পাওয়ার কিন্তু এনটি সবসময় তোমাকে লিখতে হবে। তাহলে এইখান থেকে দেখো মানে এই যে দুটো ইকুয়েশন, এটা ১ নম্বর, এটাকে তুমি ২ নম্বর বলো, এই দুটো ইকুয়েশন থেকে তুমি এটা পাচ্ছ। আর এই দুটো ইকুয়েশন থেকে তুমি বেসিক্যালি এটা পাচ্ছ ভি প্রাইম বাই ভি জিরো ইকুয়াল টু সি বাই সি জিরো টু দি পাওয়ার এনটি, এইটা। আর এবারে তুমি খেয়াল করে দেখো যে যত যদি অটো ক্যাটালিসিস হয় তাহলে কি হবে? ভেলোসিটি তো বেড়ে যাবে। অর্থাৎ ভি প্রাইম বাই ভি জিরো গ্রেটার দ্যান ভি বাই ভি জিরো হবে। লিখেছি নিশ্চয়ই। এই যে ফর অটো ক্যাটালিসিস ভি প্রাইমটা গ্রেটার দ্যান ভি, অর্থাৎ ভি প্রাইম বাই ভি জিরোটা গ্রেটার দ্যান ভি বাই ভি জিরো। এবারে তুমি ভি প্রাইম বাই ভি জিরো আর ভি বাই ভি জিরো তুমি বসিয়ে দাও। সি বাই সি জিরো টু দি পাওয়ার এনটি গ্রেটার দ্যান সি বাই সি জিরো টু দি পাওয়ার এনসি। আর এবারে সি বাই সি জিরোটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন, সি হচ্ছে একটা সার্টেন টাইমে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, সেটা সার্টেনলি কম, অর্থাৎ সি বাই সি জিরো যদি ফ্র্যাকশন হয় বা ১ এর থেকে কম হয়, তাহলে পরিষ্কার বুঝতে পারছো এখান থেকে যদি সি বাই সি জিরো টু দি পাওয়ার এনটিটা গ্রেটার দ্যান সি বাই সি জিরো টু দি পাওয়ার এনসি হয়, তাহলে এনটিটা অ্যাকচুয়ালি লেস দ্যান এনসি। ঠিক আছে? মানে দেখো না, যদি সি বাই সি জিরো হাফ হয়, তাহলে হাফের পাওয়ার যত কম হবে তত জিনিসটা বড় না? সেখানে এনটিটা অ্যাকচুয়ালি লেস দ্যান তোমার এনসি হয়ে গেল। এটা। আর যখন তোমার ইনহিবিশন রিঅ্যাকশনস হবে কি হবে? না ভি প্রাইমটা লেস দ্যান ভি, তাহলে এটা লেস দ্যান হয়ে যাবে, এটা তখন গ্রেটার দ্যান হয়ে যাবে। দেখো, যখন তোমার ইনহিবিশন রিঅ্যাকশন হচ্ছে ভি প্রাইমটা লেস দ্যান ভি, অর্থাৎ ভি প্রাইম বাই ভি জিরো লেস দ্যান ভি বাই ভি জিরো, অর্থাৎ সি বাই সি জিরো টু দি পাওয়ার এনটিটা লেস দ্যান সি বাই সি জিরো টু দি পাওয়ার এনসি। যেহেতু সি বাই সি জিরো ফ্র্যাকশন 0 থেকে 1 এর মধ্যে তার ভ্যালুটা, সেখানে জন্য এনটিটা গ্রেটার দ্যান তোমার এনসি হয়ে গেল। তাহলে বুঝতে পারলে যে যখন ডিফারেনশিয়াল রেট ল মেথডে তুমি অর্ডারটাকে বের করতে চাইছো, তাহলে তার যে অ্যাকচুয়ালি কোন ইকুয়েশনটা ইনভলভ হচ্ছে, অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশনের মানে কি, অর্ডার উইথ রেসপেক্ট টু টাইমের মানে কি, এনসি আর এনটি তারা কি সবসময় সমান হচ্ছে নাকি আলাদা হচ্ছে, যখন আলাদা হচ্ছে কোন কোন সিচুয়েশন আলাদা হচ্ছে, না অটো ক্যাটালিসিস এবং ইনহিবিশনের ক্ষেত্রে আলাদা হচ্ছে। তো অটো ক্যাটালিসিস হলে এনসি এবং এনটির রিলেশনটা কি, রিলেশন মানে কোনটা বড় কোনটা ছোট, না অটো ক্যাটালিসিস হলে এনটিটা লেস দ্যান এনসি, ইনহিবিশন হলে হচ্ছে এনটিটা গ্রেটার দ্যান এনসি। এই যে জিনিসগুলো এবং তার যে লজিক টজিক গুলো, এইগুলো আমরা পরিষ্কারভাবে বললাম। তাহলে এইটা অ্যাকচুয়ালি এই জায়গাতে ডিসকাশন মানে যে মেথড অফ ডিফারেন্স অফ রেট ল, সরি মানে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিঅ্যাকশন, এই জায়গাটাই অ্যাকচুয়ালি খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট জায়গা এবং বেশ কমপ্লিকেটেড জায়গা। এই জায়গাটা কারো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমাকে প্রথমে বলে নাও, তারপর আমরা পরের গুলোতে যাচ্ছি। কারো কোনো অসুবিধা হয়েছে? স্যার আগের পেজটা একবার বলুন। এইটা এখানটা, না স্যার, আগের পেজটা, আগের স্লাইডটা। এইটা, হ্যাঁ স্যার। এই তো দেখো যেটা বলছি যে ধরো যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা সি জিরো হয়, তাহলে ইনিশিয়ালি ভেলোসিটিটা তুমি কি করে লিখবে? ভি জিরো ইকুয়াল টু কে সি জিরো টু দি পাওয়ার এন সি লিখবে, তাই তো? ঠিক আছে হ্যাঁ না? স্যার। আচ্ছা, এবারে শুরুতে এনসি আর এনটির মধ্যে কোনো তফাৎ নাই তো, মানে অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন হলে তাহলে অর্ডারটা পাল্টায়। তাহলে শুরুতে তো অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন কিচ্ছু কিন্তু নেই, তাহলে ভি জিরো যদি কে সি জিরো টু দি পাওয়ার এনসি লিখতে পারো, ভি জিরো সমান কে সি জিরো টু দি পাওয়ার এনটিও লিখতে পারো। এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই শুরুতে। এবারে সময় যত এগোচ্ছে তত যেটা হবে যে যদি তোমার অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন এই ধরনের ঝামেলা না থাকে, তখন অর্ডারটাকে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন লিখবো, তখন ভেলোসিটিটা ভি ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার এনসি, একটা সার্টেন টাইমের পরে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে সি হয়ে গেছে। তাহলে অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন যদি না থাকে তাহলে ভিটা লিখবো কে সি টু দি পাওয়ার এনসি, আর অটো ক্যাটালিসিস বা ইনহিবিশন যদি থাকে তাহলে অর্ডারটা পাল্টে যায়, তখন কি হবে? ওটা ভি প্রাইমটা লিখবো কে সি টু দি পাওয়ার এনটি, এইটা। ঠিক আছে? এবারে এইখান থেকে তুমি ভি বাই ভি জিরো বের করে ফেললে, এখান থেকে ভি প্রাইম বাই ভি জিরো বের করে ফেললে, কোনো অসুবিধা নেই। এবারে পরের স্লাইড গুলো থেকে এটা আমি দেখি যে অটো ক্যাটালিসিস যদি হয় তাহলে ভি প্রাইমটা গ্রেটার দ্যান ভি বলে তোমার বেসিক্যালি ভি প্রাইম বাই ভি জিরো গ্রেটার দ্যান ভি বাই ভি জিরো। তাহলে এই যে লিখেছি এটা ভি প্রাইমটা গ্রেটার দ্যান ভি জিরো, অর্থাৎ ভি প্রাইম বাই ভি জিরো গ্রেটার দ্যান ভি বাই ভি জিরো, আর ভি প্রাইম বাই ভি জিরোটা হচ্ছে সি বাই সি জিরো টু দি পাওয়ার এনটি, আর ভি বাই ভি জিরো হচ্ছে সি বাই সি জিরো টু দি পাওয়ার এনসি। এবারে সি বাই সি জিরো কিন্তু ফ্র্যাকশন, তার ভ্যালুটা কিন্তু 0 থেকে 1, তো সেখান থেকে তুমি লিখতে পারছো এনটিটা অ্যাকচুয়ালি লেস দ্যান এনসি,
আর ইনহিবিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে যে জিনিসটা পাল্টে গেছে, পাল্টে গিয়ে এনটিটা গ্রেটার দ্যান এনসি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বলো আর কারো কিছু অসুবিধা আছে এইখানে, এই যা যা কিছু আলোচনা করলাম এখন পর্যন্ত তাতে? অ্যাপ্রোচ 1 অ্যাপ্রোচ 2 এর ডিফারেন্সটা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক স্যার। আছে, আচ্ছা। আচ্ছা, এবারে তুমি ল্যাবরেটরিতে যখন করবে তুমি অ্যাপ্রোচ 1 এ করছো না অ্যাপ্রোচ 2 তে করছো, দিস ইজ এটা ম্যাটার করে। কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তোমাকে তো ডেটা দিয়ে দেবে। মানে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন এ ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন তোমাকে বলে দেবে। মানে আইদার ডিরেক্টলি বলে দেবে নাহলে ইনডিরেক্টলি বলে দেবে। এই ফর্মুলায় বসালে অর্ডারটা পেয়ে যাবে। তাহলে সেরকম একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা করছি। দেখো, দেখো রিঅ্যাকশনটা হচ্ছে এরকম, ইন দ্য রিঅ্যাকশন বিটুইন হাইড্রোজেন অ্যান্ড নাইট্রিক অক্সাইড দ্য ফলোইং ডেটা ওয়াজ রেকর্ডেড অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অফ হাইড্রোজেন, মানে প্রেসার হাইড্রোজেনের প্রেসার যখন কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, উইথ পার্শিয়াল প্রেসার অফ নাইট্রিক অক্সাইড 300 মিলিমিটার এইচজি, ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনস হচ্ছে তোমার 1.03 মিলিমিটার এইচজি সেকেন্ড ইনভার্স। আর যখন তোমার পার্শিয়াল প্রেসারটা পাল্টে গেল তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনটা তোমার তার মতো করে পাল্টে গেল। তার মানে দেখো বেসিক্যালি এই পার্শিয়াল প্রেসার আর কনসেন্ট্রেশন তারা প্রপোর্শনাল। তার মানে এখানে পার্শিয়াল প্রেসার দুটো ডিফারেন্ট পার্শিয়াল প্রেসার বলে দিয়েছে, মানে বেসিক্যালি দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন বলে দিয়েছে। তার মতো করে হচ্ছে তার ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন দুটো দেখো পাল্টে গেছে। তাহলে এই যে দুটো ডেটা, মানে এই যে পার্শিয়াল প্রেসার গুলোকে তুমি যদি কনসেন্ট্রেশনের মতো ভাবো, তাহলে যখন কনসেন্ট্রেশন C1 তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন V1 জানা আছে, যখন কনসেন্ট্রেশন C2 তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন V2 বলা আছে। তাহলে এই ডেটা থেকে তুমি জাস্ট অর্ডার উইথ রেসপেক্ট টু নাইট্রিক অক্সাইড পেয়ে যাবে। ঠিক একই রকম ভাবে নাইট্রিক অক্সাইডের যখন কনসেন্ট্রেশনটা তোমার কনস্ট্যান্ট থাকছে বা প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে, তখন হাইড্রোজেনের প্রেসার পাল্টানো হচ্ছে। হাইড্রোজেনের প্রেসারটা যখন 205 মিলিমিটার এইচজি তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন বলে দেওয়া আছে। যখন সরি এটা হাইড্রোজেন হবে, হ্যাঁ? এটা হাইড্রোজেন, হুম? আর হাইড্রোজেনের প্রেসারটা যখন 147 মিলিমিটার এইচ হচ্ছে তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনসটা তোমার এভাবে পাল্টে যাচ্ছে। ঠিক আছে? তার মানে দেখো তাহলে তুমি যেটা করছো যে এক্ষেত্রে তোমার একদম মেথড অফ ডিফারেন্স এর রেড লয় তুমি কাজে লাগাতে পারবে, কিন্তু এখানে দুটো আলাদার জন্য। তাহলে তুমি অর্ডার উইথ রেসপেক্ট টু নাইট্রিক অক্সাইড যখন করবে ln V1 বাই V2 বাই ln C1 বাই C2, সেখানে নাইট্রিক অক্সাইডে পার্শিয়াল প্রেসার গুলো ইনভলভ। তোমরা দেখো ln V1 বাই V2 বাই ln C1 বাই C2, তাহলে V1 হচ্ছে 1.03, V2 হচ্ছে 0.25, আর C1 হচ্ছে বা P1 হচ্ছে তোমার 300 মিলিমিটার এইচজি, আর এখানে C2 টা হচ্ছে অর্থাৎ P2 টা হচ্ছে 152 মিলিমিটার এইচজি। তুমি বসালে বসিয়ে এখান থেকে তোমার 2 অ্যান্সারটা বেরোলো। সিমিলার সিচুয়েশন হচ্ছে হাইড্রোজেনের জন্য তুমি করলে অর্ডার উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে ওভারঅল অর্ডার হচ্ছে এই দুটো অর্ডার জাস্ট যোগ করে ফেলতে হচ্ছে। তো বুঝতে পারলে যে ওই যে মেথড অফ ডিফারেন্স এর রেড ল যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি সেটাকে এখানে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কেমন করে ব্যবহার করলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, আমরা আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম করব, আগে মেথড গুলোকে বলে দিই। আচ্ছা, নেক্সট যে মেথডটা এটা এখন প্রায় ব্যবহার করা যায় না, করা হয় না, কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি করার জন্য তোমাকে করতে দিতে পারে। দেখো, এই যে মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল, এর যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে আমরা আগের লেকচারে পার্টিকুলারলি কিছু সিম্পল রিঅ্যাকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট লর এক্সপ্রেশন বের করেছিলাম। ঠিক আছে? কিছু সিম্পল রিঅ্যাকশনের জন্য আমি ইন্টিগ্রেটেড রেট লর এক্সপ্রেশন বের করেছিলাম। ঠিক আছে? যেমন জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ল এই যে তোমার বলা আছে, ফার্স্ট অর্ডারের জন্য বলা আছে, সেকেন্ড অর্ডারের জন্য বলা আছে, প্রত্যেকটা টার্মের ইউজুয়াল মানে তুমি জানো। ইনিশিয়াল কনস্ট্যান্ট হলো রিঅ্যাকট্যান্ট হচ্ছে A, একটা সার্টেন টাইমে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ধরো X হয়েছে, হ্যাঁ? রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন মানে X ডিসঅ্যাপিয়ার করেছে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন A মাইনাস X হয়েছে। তাহলে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ইত্যাদির জন্য তোমার ইন্টিগ্রেটেড রেট লটা পেয়ে গেলে তুমি। আজ এবারে কথাটা হচ্ছে যে, যে তোমার যে মানে কোন একটা পার্টিকুলার রিঅ্যাকশনে তো রেট কনস্ট্যান্টটা বেসিক্যালি কনস্ট্যান্ট, সেটা তো টাইম বা কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে না। তাহলে এবারে আমি যদি কত করে ডিফারেন্ট টাইমে এক্স বা এ মাইনাস এক্স এর ভ্যালু জানি, বা রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন গুলো জানি, এবং আমি যদি এই করসপন্ডিং ইকুয়েশনে বসাই, বসিয়ে দেখবো যে কোন ইন্টিগ্রেটেড রেট লটাকে সে বেসিক্যালি স্যাটিসফাই করলো। ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরো এরকম বললাম যে, ধরো টাইমটা
যেটা আমরা যখন এক্সপেরিমেন্ট যখন করি কত করে ডিফারেন্ট টাইম t ইকুয়াল টু t1, t ইকুয়াল টু t2, t ইকুয়াল টু t3 এরকমভাবে কতগুলো টাইম নিলাম এবং তার মতো করে আমি ধরো কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন বা এক্সই ধরো আমি বের করে ফেললাম। এটা এক্সটা ইউজুয়ালি হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, যদি এআর বি এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট একই হয় তো এটা a মাইনাস এক্স হলে সার্টেন টাইম এটা হচ্ছে এক্স হবে। যাকে এক্স বলো মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন বা কিছু একটা তুমি বের করে নিলে। তো এক্সটাকে বের করলে করে দেখলে x1 হলো, x2 হলো, x3 হলো ডট 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 ডট। এবার তুমি কি করলে ধরো x1 বাই t1 ক্যালকুলেট করলে, x2 বাই t2 ক্যালকুলেট করলে, x3 বাই t3 ক্যালকুলেট করলে এবং দেখলে যে এরা সবাই তোমার সমান হয়ে গেছে। তার মানে কি এটা সমান কখন হবে? যদি এই ইন্টিগ্রেটেড রেট ল অর্থাৎ জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য যে ইন্টিগ্রেটেড রেট ল সেটা স্যাটিসফাই করলেই কেবলমাত্র, কারণ x1 বাই t1 বা x2 বাই t2 বা x3 বাই t3 বেসিক্যালি রেট কনস্ট্যান্ট অফ দ্য রিঅ্যাকশন রিপ্রেজেন্ট করছে। তাহলে এইটা যদি হয় তাহলে তুমি এখান থেকে কি বলবে, মানে যদি এরকম হতো ইফ এইটা, দেন তুমি কি বলবে? দেন বলবে যে অর্ডারটা বেসিক্যালি তোমার 0। যদি না হতো ইফ নট তোমাকে কি করতে হতো? পরেরটা তুমি ট্রাই করবে। ধরো 1 বাই t1 ln a বাই a মাইনাস x1 দেখলে, 1 বাই t2 ln a বাই a মাইনাস x2 দেখলে, 1 বাই t3 ln a বাই a মাইনাস x3 দেখলে, এগুলো সব দেখলে এবং দেখলে তারা ধরো বেসিক্যালি তোমার আবার সমান সমান হয়েছে ইত্যাদি ইত্যাদি। এটা হয়েছে। যদি হয় তা তুমি কি বলবে? দেন তুমি বলবে অর্ডারটা হচ্ছে তোমার 1। যদি না হয় তুমি পরের ইন্টিগ্রেটেড রিলেতে ট্রাই করবে অ্যান্ড সো অন। তাহলে বেসিক্যালি কি হচ্ছে? তোমাকে কতগুলো ডিফারেন্ট টাইমে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্ট তোমাকে জেনে নিতে হচ্ছে। এবারে তুমি ওই ডেটাগুলোকে এই ইন্টিগ্রেটেড রেট লতে বসাচ্ছ, দেখো কার ক্ষেত্রে কনস্ট্যান্ট রেট কনস্ট্যান্ট পাচ্ছ। কনস্ট্যান্ট রেট কনস্ট্যান্ট পাচ্ছ মানেই হচ্ছে বেসিক্যালি সেই অর্ডার রিঅ্যাকশনকে স্যাটিসফাই করছে এবং সেখান থেকে তুমি অর্ডারটাকে পেয়ে যেতে পারছো। আচ্ছা এই মেথডটা যেটা গন্ডগোল সেটা হচ্ছে দেখো এর চেয়ে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। তুমি প্রথমে 0 ট্রাই করলে মিললে ভালো, নাহলে 1 ট্রাই করো মিললে ভালো, নাহলে 2 ট্রাই করো অ্যান্ড সো অন। এবারে কথাটা হচ্ছে যে এই মেথডের যেটা মেজর ডিফিকাল্টি, একটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, আর 2 নম্বর হচ্ছে তুমি তো কতগুলো স্পেসিফিক অর্ডার রিঅ্যাকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট লটাকে জানো, কিন্তু অর্ডার তো ইন জেনারেল ফ্র্যাকশন হতে পারে, অর্ডার তো যা খুশি হতে পারে। তাহলে যদি ইন জেনারেল ফ্র্যাকশন হয় তাহলে তুমি ধরো এই যে 0 এর পরে 1 ট্রাই করলে, তুমি হাফ ট্রাই করলে না কেন? 1/4 অর্ডার ট্রাই করলে না কেন? 3/4 অর্ডার ট্রাই করলে না কেন? যদি ওরকম সিম্পল 0 না হলে 1 না হলে 2 এরকম হয় তো ঠিক আছে। হুম? কিন্তু যদি বেশ কমপ্লিকেটেড রিঅ্যাকশন এবং সেক্ষেত্রে তোমার কমপ্লিকেটেড ইন্টিগ্রেটেড রেট ল, কমপ্লিকেটেড যা খুশি অর্ডার যদি এরকম হয় তাহলে এই মেথডে কিন্তু তুমি সবসময়ই যে অ্যাকচুয়াল অর্ডারটাকে হিট করতে পারবে সেটা নয়। এটাই হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ। ওই জন্য এখন আর এই মেথডটা লোকে ইউজুয়ালি ইউজ করে না। ঠিক আছে? এইটা হলো? তাহলে এইটাকে এই যে ট্রায়াল আর এরর মেথড বলে সেটা আমি উল্লেখ করেছি। কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম করার সময় কিন্তু তোমাকে এগুলোকে করতে দিতে পারে। নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তোমাকে কিন্তু এখান থেকে প্রবলেম করতে দেয়। সেরকম একটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা এখানে আলোচনা করছি। বলছে from the following data for the decomposition ammonium nitrate in aqueous solution show that the reaction is first order। এই যে ফার্স্ট অর্ডার দেখাও, যেটা ফার্স্ট অর্ডার সেটা বলে দিল মানে আমার কাজটা অনেক ছোট করে দিল। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য আমি আমার নিউমেরিক্যাল ডেটাগুলোকে কাজে লাগাবো, কাজে লাগিয়ে সেখান থেকে করে ফেলতে পারবো। দেখো ডিকম্পোজিশন অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে এই ফর্মুলা ওবে করে হয়, মানে অ্যামোনিয়াম নাইট্রেট সেটা হচ্ছে 2H2 + N2 এইরকম ভাবে ডিসোসিয়েট করে। আচ্ছা এবারে আমি এখানে দেখো N2O তার ভলিউম তোমাকে দেওয়া আছে কতগুলো ডিফারেন্ট টাইমে, তার মানে আমি N2O টার্মসে রিঅ্যাকশনটাকে লিখবো। দেখো যেটা হচ্ছে কি যে পুরো অ্যামোনিয়াম নাইট্রেটটা ডিসোসিয়েট করে, তাহলে 1 মোল অ্যামোনিয়াম নাইট্রেট ডিসোসিয়েট করে 1 মোল N2O যেহেতু তৈরি করছে, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অ্যাট ইনফাইনাইট টাইমে অর্থাৎ রিঅ্যাকশনটা যখন শেষ হচ্ছে তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা এই ভলিউম অফ N2O অ্যাট ইনফাইনাইট টাইমে যেটা প্রোডিউস হবে তার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এটা প্রপোর্শনাল টু ভি ইনফিনিটি এটা। আর কোন একটা সার্টেন টাইমে এইটা যদি এক্স অ্যামাউন্ট ডিসঅ্যাপিয়ার করে, এটা a মাইনাস এক্স করে এটা এক্স তৈরি হচ্ছে, তাহলে এক্সটা প্রপোর্শনাল টু ভিটি। তাহলে a মাইনাস এক্সটা কি হয়ে যাচ্ছে? ভি ইনফিনিটি মাইনাস ভিটি। এবারে যদি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স স্টাডি করছে বলছে, তাহলে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করছে বলছে, তাহলে রেট কনস্ট্যান্ট তো 1/t ln a বাই a মাইনাস এক্স। তুমি এবারে এটা করলে যে a বাই a মাইনাস এক্সটাকে তুমি লিখতে পারছো ln ভি ইনফিনিটি বাই ভি ইনফিনিটি মাইনাস ভিটি এইটা। তাহলে এবারে তোমার ডেটা বলে দেওয়া আছে
ভি ইনফিনিটি তোমার বলে দেওয়া আছে, তাহলে ৩ টে বা ৪ টে ডিফারেন্ট টাইম আছে, সেই ৪ টে ডিফারেন্ট টাইমে তুমি কেটাকে বের করে নাও। দেখো K1, K2, K3 তুমি বের করলে এই ডেটাগুলোকে বসিয়ে মানে ভি ইনফিনিটি তো ফিক্স তোমার বলেই দেওয়া আছে। টাইম যখন 10 তখন তুমি আ ভলিউম অফ N2O2 অর্থাৎ N2O অর্থাৎ VT টাকে তুমি 6.25 লেখো। যখন টাইমটা T2 টা হচ্ছে 15 তুমি ভি VT2 টাকে 9.00 লেখো। যখন 28 লেখো মানে ৪ টের জন্যই তুমি করতে পারো। এখানে ৩ টে করেছি এইটা। করে দেখলে প্রত্যেক ক্ষেত্রে দেখো মোরাললেস একটা কনস্ট্যান্ট ভ্যালু তুমি পাচ্ছ। মোরাললেস কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছ মানে পরিষ্কার বোঝা গেল ওটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের যে ইন্টিগ্রেটেড রেট ল তাকে স্যাটিসফাই করছে। তাহলে গিভেন ডেটা যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে যদি ইন্টিগ্রেটেড রেট ল তাকে স্যাটিসফাই করে তার মানে অর্ডারটা বেসিক্যালি 1। বুঝতে পারলে? তো মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল এবং হ্যাঁ সেখান থেকে স্যার। কেমন করে নিউমেরিক্যাল প্রবলেমটা হলো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা চলো। আচ্ছা এবারে এই যে মেথডটা এই মেথডটা আবার মানে ওই ডিফারেনশিয়াল মেথডের মতোই খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, জ্যাম, নেট, গেটে প্রচুর কোশ্চেন্স পড়ে। এইগুলো এবার আমাদের একটুখানি দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা বলছে কনসিডার এ nth অর্ডার রিঅ্যাকশন ইনভলভিং অনলি ওয়ান রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ? কনসিডার এ nth অর্ডার রিঅ্যাকশন ইনভলভিং অনলি ওয়ান রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ? সেটা হচ্ছে তোমার এ থেকে স্যার হ্যাঁ, স্যার বলছি এই রিঅ্যাকশনস গুলোর ক্ষেত্রে মানে হুম। যেমন ওই যে সেই অ্যাসিটিক অ্যাসিডের যে হুম। হাইড্রোলিসিস রিঅ্যাকশনস এর ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে ওইগুলো কি আলাদা করে মনে রাখতে হবে সেই ln ভি ইনফিনিটি ওই মাইনাস তো ওই যে ভিটি না, না বাই হ্যাঁ, ওইটা দেখো ওইটা না তুমি যে রিঅ্যাকশনটা তুমি কনসিডার করছো না, তুমি তো হুম যখন হুম যখন ইন্টিগ্রেটেড রেট ল লিখছো তুমি a বা a মাইনাস x বা x এদের টার্মস এ লিখছো তো? হুম সেগুলো হুম হুম পুরোটাই কনসেনট্রেশন। ঠিক আছে? আচ্ছা হুম এবারে যেটা হয় যে ওই তোমার মতো করে হ্যাঁ, তুমি অ্যাকচুয়ালি যে রিঅ্যাকশনটাকে স্টাডি করছো সেটা এই রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেনট্রেশন গুলোকে না তাদের টার্মস তোমাকে এক্সপ্রেস করে নিতে হতে পারে। হ্যাঁ? মানে যেমন হুম তুমি হুম দেখবে যেমন এই পার্টিকুলার কেসে আমি এটাকে ভলিউমের টার্মস এ তোমার লিখলাম। তুমি একটা তো হয়তো হুম তুমি দেখবে এট করছো। তুমি হয়তো আ ইনভার্সন অফ কেন সুগার করছো। তখন তুমি তো ডিরেক্টলি হ্যাঁ কনসেনট্রেশন মাপছো না। তুমি তার বদলে মাপছো হচ্ছে স্পেসিফিক রোটেশনটাকে, টোটাল রোটেশনটাকে। তাহলে ওই কনসেনট্রেশন এর সঙ্গে রোটেশনের সম্পর্ক তোমাকে দেখে নিতে হবে। তাহলে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন করছো। তখন এই কনসেনট্রেশনের সঙ্গে কন্ডাক্টেন্স এর যে সম্পর্ক সেটা তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে এইগুলো কিন্তু তোমাকে প্রপার জায়গায় ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম হুম তুমি আমাদের বই কিনেছো? না স্যার এখনো নেওয়া হয়নি নিয়ে আচ্ছা, নেবো আচ্ছা আমাদের ভলিউম 2 টাকে কিনলে দেখবে মানে আমাদের বইগুলো কেনো হ্যাঁ? কাজে লাগবে। এই ভলিউম 2 তে আমি চ্যাপ্টার 3 এর মধ্যে এই যত রকমের রিঅ্যাকশনস তুমি অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে এনকাউন্টার করো, সেই ল্যাবরেটরিতে যে রিঅ্যাকশন গুলোকে এনকাউন্টার করো তার মতো করে অ্যাকচুয়াল যে মানে রেড ল টা কেমন দেখতে হবে এবং সেই মতো করে প্রত্যেকটার জন্য একটা করে নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু আমি দেখবে বইয়ে করে দিয়েছি। তাহলে দেখবে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সেই ইনভার্সন অফ কেন সুগার থেকে শুরু করে কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশন থেকে শুরু করে হাইড্রোজেন পারক্সাইডের ডিকম্পোজিশন থেকে শুরু করে এস্টার হাইড্রোলিসিস, অ্যাসিড ক্যাটালাইজ, এস্টার হাইড্রোলিসিস, বেস ক্যাটালাইজ সব কিন্তু করা আছে। ঠিক আছে? তুমি তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কেমন করে ওই চেঞ্জ গুলোকে করতে হচ্ছে। আর পরবর্তীকালে দেখবে অ্যাবজর্বেন্স মেপেও হচ্ছে তোমাকে করতে হয়। মানে পার ডাইসালফেট K2S2 ওয়েট KI যে কাইনেটিক্স যেটা সেটা তো তোমার হুম মানে হুম করতে হয় তোমাকে বলে কলোনোমেট্রিক্যালি করতে হয় বা স্পেকট্রোফটোমেট্রিক্যালি করতে হয়। এইটা যখন তুমি করবে দেখবে সেখানেও কিন্তু ঠিক একই রকম করে তোমাকে ওই এটাকে ব্যবহার করতে হচ্ছে। মানে তোমার ওই মানে অ্যাকচুয়ালি অ্যাবজর্বেন্স তার সঙ্গে কনসেনট্রেশন এর কি সম্পর্ক সেটাকে কাজে লাগিয়ে তার মতো করে কিন্তু জিনিসটাকে করতে হচ্ছে। হুম? আচ্ছা ঠিক আছে? এগুলো কিন্তু আছে হুম সেগুলো মানে একটুখানি আমাদের বইয়ে ভালো করে দেওয়া আছে আর দেখতে পাবে। হুম? আচ্ছা ঠিক আছে চলো। তাহলে এবারে মেথড অফ হাফ লাইফ টাইম। দেখো তুমি জানো যদি সিঙ্গেল রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হয় তাহলে হাফ লাইফ টাইম K/n-1 এইরকম ভাবে লিখতে হয়। আমি আগের দিনই ভালো করে দেখিয়েছিলাম। যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন রিঅ্যাকট্যান্ট A হয়, অর্ডার অফ দ্যা রিঅ্যাকশন n হয় তাহলে হাফ লাইফ টাইমটা হচ্ছে মানে K মানে এখানে রেট কনস্ট্যান্ট নাই। এখানে K টা হচ্ছে বেসিক্যালি প্রপোরশন। এখানে K এর সাথে ব্যাপারটা কেন গুলিয়ে না যায় জানো? এটা বেসিক্যালি একটা কিছু K প্রাইম বা কিছু একটা এই K টা কিন্তু একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই K প্রাইমটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট মানে K প্রাইম
হচ্ছে মানে রেট কনস্ট্যান্ট না, এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আর টি হাফটা ইজ প্রপোর্শনাল টু 1/a⁴n-1, সেইখান থেকে তুমি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে প্রাইমটাকে লিখলে। আচ্ছা লগ নিয়ে নাও, তাহলে ln টি হাফ ইকুয়াল টু ln কে প্রাইম প্লাস 1 - n ln a হয়ে গেল। আচ্ছা এবারে যদি ln টি হাফ ভার্সেস ln a তুমি প্লট করো, তার স্লোপ কত হবে? তার স্লোপ হবে 1/1 - n, সেখান থেকে তুমি জাস্ট এটা পেয়ে যাবে। ছবিটা কোথায় গেল? এখানে, এইখানে লেখা আছে, হ্যাঁ। তো তুমি যদি প্লট করো ln টি হাফ ভার্সেস ln a, তার স্লোপ পেয়ে যাবে কত? তোমার 1 - n স্লোপ পেয়ে যাবে, সেখান থেকে তুমি nটাকে বের করে দিতে পারবে। ঠিক আছে? এবং যখন তুমি করছো তখন দেখো এই যে ln টি হাফ বা ln a, তার স্লোপ কিন্তু বিভিন্ন অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে বিভিন্ন হবে, এটা বলাই বাহুল্য। কারণ এখানে যেহেতু তোমার মানে 1 - nটা হচ্ছে তোমার স্লোপের সঙ্গে সমান হচ্ছে, তাহলে nটা কত? সেটা 1 - স্লোপ তো, nটা 1 - স্লোপ তো এটা। তাহলে এখান থেকে তুমি জাস্ট অর্ডারটাকে বের করতে পারবে তো। তাহলে এবারে যদি ln টি হাফ ভার্সেস ln a প্লট করা হয়, তার স্লোপটা যেহেতু 1 - n, তাহলে n এর ভ্যালুটা কত তার মতো করে স্লোপ ঠিক হবে। n এর ভ্যালু 0 হলে স্লোপটা 1, n এর ভ্যালু 1 হলে স্লোপটা 0, n এর ভ্যালু 2 হলে স্লোপটা -1। তাহলে এই বিভিন্ন কেসগুলো এখানে আঁকা আছে। মানে স্লোপ হচ্ছে 1, এখানে হচ্ছে স্লোপ বেসিক্যালি 0, এখানে স্লোপ হচ্ছে -1, এখানে স্লোপ হচ্ছে -2। হ্যাঁ? তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো অর্ডারটা অ্যাকচুয়ালি কি। মানে এখানে ধরো এই যে n এর ভ্যালু অর্ডারটা যখন 0, এটা হচ্ছে অর্ডারটা যখন 1, এখানে অর্ডারটা যখন 2, এখানে অর্ডারটা যখন 3, এইটা তার জন্য ln টি হাফ ভার্সেস ln a প্লট গুলো হচ্ছে তোমার এরকম দেখতে হচ্ছে। মানে আমি আগে তোমার এখানে বলে দিলাম এগুলো। মানে আগে বলে দিচ্ছি তোমার কি বলে মানে আমি কার জন্য কোনটা সেটা আমি বলে দিচ্ছি। কিন্তু তুমি অ্যাকচুয়ালি যখন ল্যাবরেটরিতে করবে কি আগে স্লোপ বের করবে। সেই স্লোপ থেকে তারপরে তুমি এখান থেকে এই যে স্লোপ থেকে তুমি অর্ডারটাকে বের করে নিতে পারছো। এটা। আচ্ছা আবার যেটা সমস্যা ওই একই রকম, যে তুমি যদি ln টি হাফ ভার্সেস ln a প্লট করো, তাহলে কতকগুলো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন তোমার হাফ লাইফ টাইম তোমার লাগবে। এই যে কতকগুলো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন হাফ লাইফ টাইম লাগছে, তুমি খেয়াল করে দেখো যে এই যে কোনো একটা পার্টিকুলার ইনিশিয়াল কনসেন্ট্রেশন কিন্তু হাফ লাইফ টাইম তোমাকে বের করতে হয়। তা কি করতে হয়? এটা করতে হয় যে কতগুলো ডিফারেন্ট টাইমে T1, T2, T3 কতগুলো ডিফারেন্ট টাইমে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন গুলো জানতে হয়। C1, C2, C3 তোমার জানতে হয়। তারপরে এই C ভার্সেস T তোমার প্লট করতে এরকম একটা ছবি হয়। তারপরে এই ইনিশিয়াল কনসেন্ট্রেশন অর্ধেক কনসেন্ট্রেশনের যে টাইমটা সেটা হচ্ছে হাফ লাইফ টাইম। তার মানে একটা হাফ লাইফ টাইম বের করা মানেই কিন্তু তোমার বিশাল ঝামেলা, যে ফুল একটা রান করতে হবে তোমাকে। কতগুলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন এর টাইম মানে কতগুলো ডিফারেন্ট টাইমে কনসেন্ট্রেশন বের করে সি ভার্সাস টি প্লট করে সেইখান থেকে তুমি একটা হাফ লাইফ টাইম পেলে। এবারে এই ধরনের প্লট গুলো যদি আঁকতে হয় তাহলে অন্তত ৪টে-৫টা পয়েন্ট পেতে গেলে ৪টে-৫টা রান করতে হবে, ফুল রান করে সেখান থেকে তোমাকে হাফ লাইফ টাইম গুলো পেতে হবে। ঠিক আছে? এটা বেশ ঝামেলার কাজ। কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম তোমায় যখন করতে দেয়, তখন কিন্তু এত ঝামেলা তোমাকে দেয় না। তার বদলে যেটা দেয় সেটা কি? সেটা দেয় হচ্ছে ২ টো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন তো হাফ লাইফ টাইম ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তোমাকে বলে দেবে। তো যদি আমি ধরে নিই যে যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্যা রিঅ্যাকট্যান্ট A1, তখন হাফ লাইফ টাইম হচ্ছে T হাফ, তখন ln T হাফ হয়ে যাচ্ছে ln K প্রাইম প্লাস 1 - n ln A1। আর যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা A2, তখন হাফ লাইফ টাইমটা যদি টি হাফ প্রাইম হয়ে যায়, তাহলে ln টি হাফ প্রাইম হয়েছে ln K প্রাইম প্লাস 1 - n ln A2। এবারে তুমি কি করছো না এটাকে বিয়োগ করো, ইকুয়েশন ১ এটাকে যদি ইকুয়েশন ধরো ১ নম্বর ইকুয়েশন বলো, এটাকে তোমার ২ নম্বর ইকুয়েশন বলো। তো তুমি কি এটা করলে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করো, করলে এটা দাঁড়াচ্ছে ln টি হাফ বাই ln টি হাফ প্রাইম। ওই যেটা ব্যাপার আরকি, মাইনাস করা মানে সেটাকে তোমার লগের ভেতরে রেশিও হয়ে যাবে। এটা হয়ে যাবে 1 - n ln A1 বাই A2, সেখান থেকে n টা তুমি বের করে ফেললে 1 প্লাস ln টি হাফ বাই টি হাফ প্রাইম বাই ln A2 বাই A1। ঠিক আছে? এটা। তাহলে দেখো এই যে ফর্মুলাটা ফাইনালি তুমি পেলে, সেখান থেকে ডিরেক্টলি অর্ডারটাকে বের করে ফেলতে পারছো যদি দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনস্ট্যান্ট A1 এবং A2 তে হাফ লাইফ টাইম গুলো তুমি জানো।
ঠিক আছে? হলো? হ্যাঁ স্যার। আচ্ছা। এবারে তুমি একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখো। বলছে কি at 25 ডিগ্রি সেন্টিগ্রেড the half life period for the decomposition of N2O5 is 2.05 into 10 to the power 4 second and 1.025 into 10 to the power 4 second when initial constant is doubled. মানে ইনিশিয়াল কনস্ট্যান্ট ডাবল হলো, তার জন্য তোমার হাফ লাইফ টাইমটা কিভাবে পাল্টালো তোমাকে বলতে বলে, হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন, হোয়াট লেন্থ অফ টাইম ইজ রিকোয়ার্ড ফর 80% অফ N2O5 টু ডিকম্পোজ। মানে সেকেন্ড পার্টটা অন্য একটা প্রবলেম, ফার্স্ট পার্টটা থেকে অর্ডারটা তোমাকে বের করতে বলেছে। খুব সহজ ব্যাপার। তাহলে অর্ডার বের করার যে ফর্মুলা তুমি জাস্ট বসিয়ে দিলে। এবারে A2 টা কি বলছে না A1 এর ডাবল হয়ে গেছে, তো A2 বাই A1 তোমার 2 হয়ে গেছে। তাহলে শুরুতে হাফ লাইফ টাইমটা ছিল এই 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার 4। যখন কনসেন্ট্রেশন ডাবল হয়ে গেল তখন হাফ লাইফ টাইম হয়ে গেল 1.025 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এটা করলে উত্তর তোমার 2 বেরিয়ে গেল। ঠিক আছে? তাহলে অর্ডারটা বেসিক্যালি তোমার 2 বেরিয়ে গেছে। আচ্ছা, এবারে তার মানে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন যদি হয় তাহলে তুমি তার রেট কনস্ট্যান্টটাকে বের করে নিলে কেটা, হ্যাঁ? যেটা 1 মানে তুমি জানো তো টি মানে টি হাফটা হচ্ছে তোমার 1 বাই a ইনটু k হয়। তাহলে সেখান থেকে তুমি এই যে এটা তোমার এতে যেটা মানে আরকি মানে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের ভ্যালুটা তুমি এখান থেকে বের করে নিলে। বের করে নেওয়ার পরে তুমি জাস্ট এই ফর্মুলায় বসালে মানে কতখানি টাইম লাগছে 80% ডিকম্পোজিশন এর জন্যে। তো সেইটা ওই 1 বাই k x বাই a ইনটু a মানে অন্য প্রবলেম আরকি। হ্যাঁ, তুমি পরের পার্টটাকে একই রকম ভাবে করে ফেলতে পারলে। হ্যাঁ, এটা মানে 80% ডিকম্পোজিশন হচ্ছে, হ্যাঁ? সেটা তাহলে x টা হচ্ছে 80% 0.8 ইনটু a তুমি বসাচ্ছ, বসিয়ে সেখান থেকে তুমি ব্যাপারটাকে করে ফেলতে পারছো। তাহলে যেটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য প্রবলেম, সেই প্রবলেমটা দেখো বেসিক্যালি হাফ লাইফ পিরিয়ড মেথডে তুমি কেমন করে অর্ডারটাকে বের করছো সেইটা এখানে ডিরেক্টলি অ্যাপ্লাইড হয়েছে। ঠিক আছে? বুঝতে পারলে? ঠিক আছে তো? তো এই নেক্সট পেজটা আরেকবার দেখাবেন? এই তো। এই তো আমি দেখো এখানে হ্যাঁ, স্যার। এই যে রেট কনস্ট্যান্টের ভ্যালুটা বের করেছি, এক্সপ্রেশনটাকে বের করে রেখেছি। সেটা এখানে বসিয়ে দিয়েছি। আর 80% ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে মানে x টা হচ্ছে 80% অর্থাৎ 0.8 ইনটু a। যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ N2O5 হচ্ছে a হয়, তাহলে x টা হচ্ছে 0.8 ইনটু a। তাহলে এখানে তুমি জাস্ট x এর জায়গায় 0.8 ইনটু a তুমি বসিয়ে দিয়েছো। হ্যাঁ, বসিয়ে দিয়ে তুমি জাস্ট আর ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে তুমি উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা লাস্ট মেথড যেটা মেথড অফ আইসোলেশন অর ফ্লাডিং, এটাকে জাস্ট বলে দিয়ে আমরা পরের পার্টে আসবো। এটা আমরা আগের দিনই বলেছিলাম, যেটা হচ্ছে সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন বলতে গিয়ে খুব সহজ ব্যাপার। ধরো অনেকগুলো রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট হচ্ছে, এবারে একটা বাদ দিয়ে বাকিদের কনসেন্ট্রেশন যদি হিউজ এক্সেস হয়, তাহলে তুমি যেটা করতে পারছো যে এই যে রেট অফ দ্য রিঅ্যাকশন যখন তুমি লিখছো a মাইনাস এক্স টু দি পাওয়ার m b মাইনাস এক্স টু দি পাওয়ার n ডট 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 ডট। এবারে ধরো a এর কনসেন্ট্রেশনটা কম রেখে বাকিগুলোকে তুমি হিউজ এক্সেস করে দাও, তাহলে b মাইনাস এক্সটা অ্যাপ্রক্সিমেটলি তুমি b লিখতে পারবে। b লিখলে যেটা হবে হচ্ছে dx বাই dt হচ্ছে k b টু দি পাওয়ার n ইনটু a মাইনাস x হোল টু দি পাওয়ার m হয়ে গেল। অর্থাৎ এখানে অনেকগুলো রিঅ্যাকশন ইনভলভ আছে বটে, কিন্তু যে রিঅ্যাকশনটা কম আছে সেটাকে বাদ দিয়ে বাকিগুলো যদি হিউজ এক্সেস তুমি নাও, তাদের কনসেন্ট্রেশন মোরালে কনস্ট্যান্ট আছে বলে তুমি ধরে নিতে পারবে। সেটা তুমি কে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা ইফেক্টিভ রেট কনস্ট্যান্ট করে নেবে। আলটিমেট রেট অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে যার পরিমাণটা কম তার উপরে নির্ভর করছে। তখন ওটা একটা সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশনের মতো দেখতে হচ্ছে। এই যে দেখো এখানে দেখো এই যে বিটা যদি মাঝ গ্রেটার দ্যান এ হয়, মানে বি এর কনসেন্ট্রেশন বা সি এর কনসেন্ট্রেশন যদি এর থেকে অনেক 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 বেশি হয়, তাহলে তুমি জাস্ট এই কাজটাকে করতে পারছো। করলে তুমি দেখো আলটিমেটলি সিঙ্গেল রিঅ্যাকশন, হ্যাঁ, সেখান থেকে যদি সিঙ্গেল রিঅ্যাকশন ইনভলভ থাকলে যেমন করে রেড লটা দেখতে হয় সেরকম দেখতে হয়ে যাচ্ছে। আর সিঙ্গেল রিঅ্যাকশন ইনভলভ হলে তোমার আগে যে ৩ টে মেথড ছিল সেই ৩ টে মেথডের যেকোনো একটা তুমি ব্যবহার করতে পারবে। মানে যেটা মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল বা মেথড অফ হাফ লাইফ টাইম, ৩ টেই কিন্তু আমি ব্যবহার করেছি কোন রিঅ্যাকশনের ক্ষেত্রে? যে ক্ষেত্রে রিঅ্যাকট্যান্টের সংখ্যা হচ্ছে ১ টা। এবারে যদি একের বেশি রিঅ্যাকট্যান্ট থাকে তুমি কি করে ম্যানেজ করবে? তুমি যেটা করবে যে ১ টাকে কম রেখে বাকিগুলোকে হিউজ এক্সেস নিয়ে নাও। তখন দেখবে ওই যাদের হিউজ এক্সেস তাদের কনসেন্ট্রেশন গুলো এফেক্টিভ রেট কনস্ট্যান্টের মধ্যে ঢুকে যাবে। আল্টিমেটলি রেট অফ দ্য রিঅ্যাকশন যার পরিমাণটা কম তার উপরে নির্ভর করবে। ওটা সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশনের মতো করে হয়ে গেল। তারপর আগের যে ৩ টে মেথড আছে সেই ৩ টে মেথডের যেকোনো একটা তুমি ব্যবহার করো। ব্যবহার করে হচ্ছে তুমি সেখান থেকে অর্ডারটাকে বের করে নাও।
তাহলে ইন্ডিভিজুয়ালি তুমি প্রথমে এ এর রেসপেক্টে অর্ডার বের করতে চাইলে এটাকে কম রেখে বাকিগুলোকে হিউজ রাখলে, বি এর রেসপেক্টে অর্ডার বের করতে চাইলে বিটাকে কম রেখে বাকিগুলোকে হিউজ এক্সেস রাখলে, সি এর রেসপেক্টে অর্ডার বের করতে চাইলে সি এরটাকে কম রেখে বাকিদের কনসেপ্টটাকে তুমি হিউজ এক্সেস রাখলে, সেই মতো করে ইন্ডিভিজুয়াল অর্ডারগুলো পেয়ে যাবে, তারপরে যোগ করে ফেললে তুমি ওভারঅল অর্ডারটাকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম, এই পার্টিকুলার জায়গাটা থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেখবে খুব বেশি পরে টরে না। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে আমরা তোমার এক কাজ করি, মানে কতকগুলো নিউমেরিক্যাল প্রবলেম এইটার উপরে বেশ করে জাস্ট করার চেষ্টা করা যাক। ঠিক আছে, ধরো আমি কতকগুলো তোমাকে মানে সিম্পল প্রবলেম বলছি, তুমি এই যেটা পড়ালাম তার উপরে বেশ করে ভাববে, তোমাকে আমি 1 মিনিট করে সময় দেবো এক একটা প্রবলেমের জন্য। হ্যাঁ, না পারলে তারপর আমরা সেটার হিন্টস দেবো। তো এই প্রবলেমটা পড়েছে তোমার বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 2012-এ, খুব সহজ প্রবলেম। বলছে এ প্লট অফ ln t half versus ln a for a certain reaction where a is the initial concentration of the reactant, initial concentration of the reactant is found to be a straight line with slope equal to -1. What is the order of the reaction? করো তো দেখি এটা, তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, করো। এটা করে উত্তর বলবে, আর কি করে করলে সেটাও বলবে। মাথা কাজে লাগাও, ওই ঘুমের ঘোরে থাকো না। আর এখানে কৌস্তবের সাথে, এই কৌস্তব তুই তো এসছিস দেখলাম, কৌস্তব আছিস? হ্যাঁ, করলে এটা? স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি কত উত্তর বেরোলো? কত? স্যার 0। হ্যাঁ রে, একজন সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার। জিরো কি করে হবে? দেখো, আমরা কি জানি হাফ লাইফ টাইমটা কে প্রাইম বাই এ টু দি পাওয়ার n-1, তো যেখানে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, যেটা বলে দেওয়া আছে, আর কে প্রাইমটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট একটা, তাই তো? তুমি লগ নিচ্ছ,
ln t হাফ কত হলো? ln k প্রাইম মাইনাস n মাইনাস 1 ln a অর্থাৎ ln k প্রাইম প্লাস 1 মাইনাস n ইন্টু ln a। মানে তুমি যখন লগ নিচ্ছ যখন ওটা নিচে আছে বলে তো মাইনাস হয়ে আসবে না, এইটা এটা তাহলে এই যদি তোমার ইকুয়েশন হয় তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি একটা স্ট্রেট লাইন আঁকো, এদিকে ln t হাফ প্লট করো, এদিকে ln a প্লট করো, কি বলছে না এখানে স্লোপটা বলেছে -1, তাহলে -1 যদি হয় তাহলে এরকম একটা স্লোপ হলো। তো স্লোপটা সেটা কত না 1 মাইনাস n হবে, সেটা কত? সেটা হচ্ছে -1। তাহলে nটা এখান থেকে কত বেরোলো? 2 বেরোলো না? কি গো? হ্যাঁ স্যার। এদিকে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, বুঝছো? এটা ঠিক আছে। আচ্ছা, প্রায় একই রকমের একটা প্রবলেম দিয়েছে দেখো, মানে কত সহজ সহজ প্রবলেম, এগুলো সব 2 নম্বর 2 নম্বর করে প্রবলেম দেয়। হ্যাঁ, মানে কেমিক্যাল কাইনেটিক্সে বেশ সহজ জিনিস, মানে তুমি এখান থেকে না দেখবে সবকিছু করতে পারো, মানে মানে পরীক্ষা যেগুলো পড়ে নেট বা এই ধরনের পরীক্ষাতে তুমি কিন্তু এগুলো সব করতে পারবে। সেকেন্ড প্রবলেম এটা পড়েছে তোমার সিইউ 2016। বলছে মানে একদম একই রকমের প্রবলেম, তুমি জাস্ট এটা আমি লিখে দিই যে ফর এ রিঅ্যাকশন দ্য প্লট অফ ln t half versus ln a turns out to be a straight line with positive slope and intercept. With positive slope and intercept, which makes an angle of which makes an angle of 45 degree with the log a axis, মানে ln axis আর কি, ln a axis। ln a axis, what is the order of the reaction? What is the order of the reaction? এর সলিউশনটা করো তো দেখি। দেখো এখানে কি হচ্ছে, ডিরেক্টলি স্লোপটা বলে দিচ্ছে না, সেটা কি বলছে না পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার তো এদিকে যদি তুমি ln t হাফ প্লট করো, যদি ln a প্লট করো, হ্যাঁ, সেটা কি বলছে পজিটিভ স্লোপ আর ইন্টারসেপ্ট, পজিটিভ স্লোপ আর পজিটিভ ইন্টারসেপ্ট তোমায় বলে দিচ্ছে
হ্যাঁ? এর ইন্টারসেপ্টটা পজিটিভ, স্লোপটা পজিটিভ। এবারে এ কি করছে না পজিটিভ এক্স অ্যাক্সিস এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা কত না 45 ডিগ্রি। অ্যাঙ্গেল তো 45 ডিগ্রি বলে তাই না? হুইচ মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ দ্য ln-A অ্যাক্সিস এইটা। তাহলে স্লোপটা কত হবে? tan 45 ডিগ্রি ইকুয়াল টু কত? 1 এইটা। তাহলে স্লোপটা তোমায় বলে দিল। আর এবার তুমি কি জানো যে উই নো স্লোপ অফ ln t half মানে আগের থেকে ভার্সেস ln-A প্লট ইজ দেখো এখানে আমি অলরেডি করেছি বলে আর নতুন করে করছি না সেটা হচ্ছে 1 মাইনাস n ইজ 1 মাইনাস n যেখানে n is the order of the reaction তার মানে কি হলো তার মানে দ্যাট ইজ 1 মাইনাস n সেটা হচ্ছে 1 এর সঙ্গে সমান হচ্ছে সেখানে n ইকুয়াল টু তোমার বেসিক্যালি 0 বেরিয়ে গেল। ঠিক আছে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এটা এরকম ব্যাপারটা আর কি। হ্যাঁ? তাহলে আর একটা প্রবলেম করো। এটা ধরো তোমার খুব সহজ প্রবলেম বর্ধমান ইউনিভার্সিটিতে পড়েছে 2016 সহজ প্রবলেম the rate of decomposition of a gas এটা decomposition of a gas A was 7.25 in some unit when 5% had reacted and it was 5.14 in the same unit when 20% had undergone decomposition. Calculate the order of the reaction. Order of the reaction. আচ্ছা, করো তো দেখি এটা। করো। কিভাবে করবে বলো। এটা মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল এর প্রবলেম বেসিক্যালি।
স্নেহাশিস আছিস নাকি? স্নেহাশিস দাস? কি রে, আছিস স্নেহাশিস দাস? স্যার 2 হবে? হ্যাঁ, 2 হবে। তার মানে কি দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করে দেখো। গিভেন যখন কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট সিটা হচ্ছে তোমার সি ইকুয়াল টু C1, সেটা কত না বলছে, মানে এই যে দেখা রেট অফ ডিকম্পোজিশন অফ এ গ্যাস সেটা বলে দিয়েছে, মানে V1 বলে দিয়েছে ইন সাম ইউনিট, মানে 5% হ্যাড রিঅ্যাক্টেড, 5% রিঅ্যাক্ট করে ফেলেছে, তাহলে আছে কত? যদি ধরে নিই যে এটা হচ্ছে 0.95 ইন্টু এ, যেখানে তোমার হোয়েন মানে হোয়ার এ ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, যেখানে হচ্ছে হোয়ার এ ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট, এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি স্মল এ হয়, তাহলে কনসেন্ট্রেশনটা কি বলছে, যখন 5% হ্যাড রিঅ্যাক্টেড, 5% রিঅ্যাক্ট করে ফেলেছে, মানে আছে কত 0.95 এ, তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন ভি ইকুয়াল টু V1, সেটা কত না 7.25 বা কোন একটা আরবিট্রারি ইউনিটে, এটা। আর এবারে যখন কনসেন্ট্রেশন সি ইকুয়াল টু C2, কি বলছে না ভেলোসিটিটা 5.14 হবে ইন দ্য সেম ইউনিট হোয়েন 20% হ্যাড আন্ডারগোন রিঅ্যাকশন, অর্থাৎ সিটি যখন 0.80 এ, তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন V2টা কত হচ্ছে না 5.14 কোন একটা পার্টিকুলার ইউনিটে তোমার হচ্ছে, এটা। তাহলে দুটো সি এর ভ্যালু বলে দেওয়া আছে, C1 C2, ভেলোসিটিটা V1 V2 বলে দেওয়া আছে। তাহলে এবারে আমরা কি জানি, উই নো অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, এনটাকে তুমি লিখতে পারো কেমন করে না ln V1 বাই V2 বাই ln C1 বাই C2, তাহলে কি হবে ln 7.25 বাই 5.14 ডিভাইডেড বাই ln C1 বাই C2 0.95 a বাই 0.80 a, এইটা এটা করে যেটা উত্তর বেরোলো, ওটা তো 2 বেরোয়, তো 2 উত্তর, এটা ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তো দেখো, তাহলে এইরকম করে না অনেক এরকম নিউমেরিক্যাল প্রবলেমস আছে, তোমরা করবে, এটা খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, তোমরা এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত বললাম। তাহলে আমাদের যেটা করবে তোমরা, মানে বইয়ের যেটা চ্যাপ্টার 3 আর কি, তো চ্যাপ্টার 3টাকে ভালো করে রিভাইজ করে সেইখান থেকে যে টাইপের নিউমেরিক্যাল প্রবলেম আছে আর কি, পুরোটা ভালো করে সলভ করে নেবে, ঠিক আছে? নেক্সট দিনে আমরা এই নর্মাল ডিসকাশনের মধ্যে হচ্ছে আমরা কমপ্লেক্স রিঅ্যাকশন থেকে আলোচনা করব। আমাদের যেটা করছে প্রত্যেকটা চ্যাপ্টার এক একটা দিনে এরকম করে সিম্পলি সামারাইজ করে দিয়ে সেখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমস করিয়ে দেবো, যাতে করে তোমাদের যাদের ইউনিভার্সিটি পরীক্ষা আছে তাদেরও সুবিধা হবে। আর যাদের এমএসসিতে ডিরেক্টলি এইগুলো নেই, কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে যে আমি যে জিনিসটা পড়াবো, আমি রানী রাসমণির ছেলেদের জন্য বলতে হবে, যে জিনিসটা পড়াবো আমার তো সিলেবাসটা মাথায় আছে, এ করে মানে এই দুটো সেমিস্টারের মধ্যে আমি কিন্তু নেট গেট এই রিলেটেড যা কিছু আছে করিয়ে দিয়ে আমার সিলেবাসটাকে কমপ্লিট করব। তোমাদের যেটা করব যে আমি নেক্সট যে ক্লাসটা, একটা নেক্সট সপ্তাহে তোমাদের দুটো ক্লাস করতে হবে। একটা ক্লাস হচ্ছে অ্যাজ ইউজুয়াল এই ক্লাসটা, যেটা কমপ্লেক্স রিঅ্যাকশন, যেটাকে তোমার কোশ্চেন অ্যান্সার প্যাটার্ন আমরা ব্যাপারটাকে করব। আর একটা ক্লাস করব এই যে কোন একটা রিঅ্যাকশনকে যখন স্টাডি করছো, এই যে মেথডগুলোকে বলা হলো, সেই মেথডগুলো অ্যাপ্লিকেবল কোথায় জানো তো, ল্যাবরেটরিতে এই মেথডগুলো অ্যাপ্লিকেবল অনলি হোয়েন রিঅ্যাকশনের রেটটা হচ্ছে মডারেট, মানে খুব ফাস্টও না খুব স্লো না। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের জন্য আলাদা করে একটা ক্লাস নেব, মানে তোমাদের মানে এমএসসি ছেলেদের জন্য আর কি, যে কেমন করে ফাস্ট রিঅ্যাকশন স্টাডি করবে তুমি। বিএসসি ছেলেদের ফাস্ট রিঅ্যাকশন ইউজুয়ালি নেই, আমি লিঙ্কটা দেবো, তোমরা চাইলে করতে পারো, কিন্তু আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাস্ট রিঅ্যাকশন, যেখানে তোমার
মূলত হচ্ছে রিল্যাক্সেশন মেথড, যেটাকে রিল্যাক্সেশন মেথডটা হচ্ছে আমরা নেক্সট দিন তোমাদের ক্লাসের মধ্যে আলোচনা করব। আর এমনি যেটা জেনারেল ডিসকাশন হচ্ছে, জেনারেল ডিসকাশনের মধ্যে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কমপ্লেক্স রিঅ্যাকশনটাকে বলে সেইখান থেকে কেমন করে নিউমেরিক্যাল প্রবলেম টবলেমগুলোকে হ্যান্ডেল করতে হয় সেটাকে নিয়ে just আলোচনা করব। ঠিক আছে? দেখো কারো যদি কিছু অসুবিধা হয় বলো।